অলরাইট। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়তেছিলাম, সেকেন্ড প্লিজ। হুম, আমরা লাস্ট ক্লাসে যে টপিকটা পড়তেছিলাম সেটা হচ্ছে কমপ্লেক্স ফাংশনস অ্যাজ ম্যাপিংস। তো লাস্ট ক্লাসে আসলে টপিকটা শেষ করতে পারিনি, কারণ জিনিসগুলো কি ছিল একটু মনে করে দেখেন। ধরেন কথার কথা, ওয়াই ইকুয়ালস টু সাম এফ অফ জেড, ধরা যাক জেড স্কোয়ার। এখন কোন একটা কার্ভ এক্স ওয়াই প্লেনে হয়তো বা ধরেন এই লাইনটা ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন ইন দা জেড প্লেন বা ইনপুট প্লেন। সো ডাব্লিউ প্লেনে যখন যাব, তখন এই ওয়াই কস্ট এক্স লাইনটার কি দশা হবে যদি আমি জেড স্কোয়ার ফাংশনের থ্রুতে পাস করি, রাইট? সো আমি একটা ম্যাপের থ্রুতে পাস করতেছি, যে ম্যাপটা হচ্ছে এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার। বিভিন্ন রকম টেকনিক দেখছিলাম, হ্যাঁ। যেমন একটা টেকনিক দেখছিলাম যে যদি আমরা ইউ ইউ প্লাস আই ভি ইকুয়ালস টু আমার জেড স্কোয়ারটা, দ্যাট ইজ এক্স প্লাস আই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এক্স ওয়াই। একটা টেকনিক ছিল যে ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভি ইকুয়ালস টু টু এক্স ওয়াই, এভাবে আলাদা করে ফেললাম। হ্যাঁ, এক এক ফাংশনের জন্য এক এক রকম এরকম স্প্লিটিং হবে। দেন আমি ওয়াই ইকুয়ালস টু এক্স যদি এখানে বসায় দিই, ওয়াই ইকুয়ালস টু এক্স এখানে বসায় দিলে আমি পাচ্ছি ইউ ইকুয়ালস টু জিরো। আমার কার্ভটা যদি ওয়াই ইকুয়ালস টু এক্স না হয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হইতো, তাহলে এখানে বসায় দিলে এসে পড়তো ইউ ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ। তো এখন ইউ ইকুয়ালস টু জিরোর আবার কাহিনী আছে। যেমন শুধু ইউ ইকুয়ালস টু জিরো যদি আপনি উল্টাটা যদি বসাতেন, ইউ ইকুয়ালস টু জিরো যদি এখানে বসাতেন, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স হয়। তার মানে টেকনিক্যালি আমি না চাইতেও ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এর কার্ভটাও ইকুয়ালস টু জিরোতেই হয়। তা আমাদের হাতে এক্সট্রা কিছু অ্যানালাইসিস করতে হবে। যেমনও হইতে পারে যে ডান পাশের শুধু ইউ ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে ওয়াই এক্সিস মানে ভি এক্সিস। সো ইউ ইকুয়ালস টু জিরোর এই পোর্শনটা হয়তো বা শুধু ওয়াই ইকুয়ালস টু এক্স এ, আর এই পোর্শনটা হয়তো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এ প্লট হয়। এগুলা এক্সট্রা কিছু অ্যানালাইসিস প্রত্যেকটা ফাংশনকে একটু ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে হয়, হ্যাঁ। আমি জাস্ট প্রসিডিওর কিরকম জিনিসপত্র শিখছি, মানে এই প্রবলেমটা এখন সলভ করতেছি না, পার্টিকুলারলি প্রসিডিওর কি টাইপের ছিল একটু ব্রিফিং করলাম। আবার আরেকটা মেথড দেখছিলাম যে যদি আমি পার্টিকুলারলি এক্স কে সাম ইন টার্মস অফ ইউভি আর ওয়াই কে ইন টার্মস অফ ইউভি এক্সপ্রেস করতে পারি, তাহলে সবচাইতে সহজ হয়ে যায়। কারণ হচ্ছে তখন ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন নাকি ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স নাকি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ডাজেন্ট ম্যাটার, খালি এক্সপ্রেশন বসাই দিব, ইউভি এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। তো এইটা হচ্ছে আমরা নাম দিতে পারি ব্রুট ফোর্স মেথড, মানে অলওয়েজ ওয়ার্ক করবে, হ্যাঁ। আদারওয়াইজ এক একটা ফাংশনের জন্য এক একটা কার্ভের জন্য ইন্ডিভিজুয়াল টেকনিক্স নিয়ে ভাবতে হতে পারে। তো এই সবের মাঝখানে আরেকটা টেকনিক একটু আনএক্সপ্লোরড রয়ে গেছিল, টাইম শেষ হয়ে গেছিল বলে, সেটা হচ্ছে প্যারামিটারাইজেশন প্যারামিটারাইজেশন অফ কমপ্লেক্স কার্ভস। খেয়াল করে দেখেন, ফাংশন কেনা কার্ভ কে প্যারামিটারাইজ করছে, মানে আহ, ধরেন ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড আমার ফাংশন। এখন আমি যেই কার্ভটাকে ট্রান্সফার করতে যাচ্ছি সেই কার্ভের ইকুয়েশন মনে করেন সাম জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়ালস টু এক্স হইতে পারে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হইতে পারে, সার্কেল হইতে পারে। এবং আমি চাচ্ছি এটা ট্রান্সফার হয়ে সি ড্যাশ কার্ভের ইকুয়েশন আসুক, যেটা সাম কাইন্ড অফ রিলেশন বিটুইন ইউ অ্যান্ড ভি, এমন একটা কিছু আসুক। এখন আমি যদি এক্স এবং ওয়াই কে সাম প্যারামিটার টি এর মাধ্যমে প্যারামিটারাইজ করতে পারি। এই প্যারামিটারাইজেশন কিভাবে ওয়ার্ক করে আপনারা জানেন, কার্ভের প্যারামিটারাইজেশন, এটা মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসে শিখে আসার কথা। কার্ভের প্যারামিটারাইজেশন সিঙ্গেল প্যারামিটার দিয়ে, সারফেসের প্যারামিটারাইজেশনের জন্য দুইটা প্যারামিটার লাগে। তো এইভাবে যদি প্যারামিটারাইজ করে ফেলি, তাহলে আমার টেকনিক্যালি স্পিকিং কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট
জেড তখন হয়ে যাবে জেড অফ টি ইকুয়ালস টু এক্স অফ টি কমা ওয়াই অফ টি। কার্ভের ইকুয়েশনটা তখন হয়ে যাবে হচ্ছে, যদি চিন্তা করি কার্ভের ইকুয়েশন হয়ে যাবে জি অফ এক্স অফ টি কমা ওয়াই অফ টি ইকুয়াল টু জিরো। বাট কার্ভের ইকুয়েশনের ব্যাপারে আমার ফোকাসটা কম। আমি যেটা করতে যাচ্ছি, কার্ভ থেকে প্যারামিটারাইজেশন যেহেতু পেয়ে গেছি, হ্যাঁ, সেহেতু এখন আমি যেটা করতে পারি, সি ড্যাশ বের করার জন্য আমি সিম্পলি ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড এর জায়গায় জেড অফ টি চিন্তা করে চালাই দিতে পারি। জেড অফ টি হচ্ছে এক্স অফ টি কমা ওয়াই অফ টি কোঅর্ডিনেটস। সো এক্সপ্রেশন এটা থ্রুতে পাস হয়ে গিয়ে নতুন কার্ভের ইকুয়েশন প্রডিউস করে ফেলবে। এটা আসলে কি বুঝাইতে চাইলাম বুঝতে আপনাদের কারো কারো একটু সমস্যা হতে পারে, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল, আচ্ছা, আপনারা সম্ভবত যাদেরই বুঝতে কষ্ট হয়েছে, হ্যাঁ, তাদের বুঝতে কষ্ট হয়েছে এই জায়গাটা, কারণ এখানে স্পেসিফিক এক্সাম্পল না দিয়ে অ্যাবস্ট্রাক্টলি লিখছি, ব্যাপারটা ওয়ার্ক কিভাবে করবে পার্টিকুলার এক্সাম্পল দেওয়ার আগে ক্লিয়ার না হতেই স্বাভাবিক। কিন্তু এর আগ পর্যন্ত যা বলছি তা আপনাদের অনেকটাই আশা করি ক্লিয়ার। আমি একটা কাজ করি, এই ম্যাপিং এর এক্সাম্পলে যাওয়ার আগে প্যারামিটারাইজেশনের এক্সাম্পল একটু দিই, হ্যাঁ। ধরা যাক প্যারামিটারাইজেশন এক্সাম্পল, ফর এক্সাম্পল, a line in z plane containing the points z naught and z1. সো এই হচ্ছে জেড প্লেন। হুম, এটা রিয়েল এক্সিস, এটা ইমাজিনারি এক্সিস। ধরা যাক এইটা হচ্ছে জেড নট কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে জেড ওয়ান কমপ্লেক্স নাম্বার। আমরা চিন্তা করতেছি এদের কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা ড্র করা যায়, সেই স্ট্রেট লাইন নিয়ে কথা বলতেছি, যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা বের করতে চাই। কিন্তু এই স্ট্রেট লাইন ইকুয়েশন বের করা কোনো ব্যাপার না, কারণ জেড নটটাকে যদি আপনি চিন্তা করেন এক্স নট প্লাস আই ওয়াই নট, যেটাকে এক্স নট কমা ওয়াই নট এর মতো চিন্তা করা যায়, আর জেড ওয়ানটাকে যদি চিন্তা করেন এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, যেটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এর মতো করে চিন্তা করা যায়, তাহলে যেই স্ট্রেট লাইন নিয়ে আমরা কথা বলতেছি সেটার ইকুয়েশন হবে এক্স মাইনাস এক্স নট বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই নট বাই ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান। বাট আমরা আসলে এই ফরম্যাটটা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে, সাম প্যারামিটার টি এর টার্মস এক্সপ্রেস করতে চাই। এখন ভেক্টর ক্যালকুলাসে আপনারা আসলে কোন একটা প্যারামিটার টি এর টার্মসে একটা স্ট্রেট লাইন কিভাবে ইকুয়েশন বের করতে হয় শিখে আসছেন। আমি একটু শর্ট রিক্যাপ করি, ভুলে যান আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করছি, মনে মনে চিন্তা করেন এই জেড নটটা আসলে এক্স নট কমা ওয়াই নট, আর জেড ওয়ানটা আসলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। আমি ইমাজিন করতে পারি দিস ইজ এ পজিশন ভেক্টর অফ জেড নট এন্ড দিস ইজ এ পজিশন ভেক্টর অফ জেড ওয়ান। আমাদের স্ট্রেট লাইনের আইডিয়াটা হচ্ছে, স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন হচ্ছে আর অফ টি ইকুয়ালস টু কোনটা আর নট ভেক্টর প্লাস টি প্যারামিটার টাইমস ভি ভেক্টর, যেখানে আর নট এর পরিচয় হচ্ছে লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট, আর ভি এর পরিচয় হচ্ছে আমার স্ট্রেট লাইনের প্যারালাল যে কোনো একটা ভেক্টর। মানে লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট না, লাইনের উপর যে কোনো একটা পয়েন্টের পজিশন ভেক্টর, বুঝে নিন পয়েন্ট এবং পজিশন ভেক্টরকে আমি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি। তো এইরকম কেসে আমরা, আপনারা থিওরি ডেভেলপও করে আসছেন, মনে করে দেখেন যে জেড নট এবং জেড ওয়ান দুইটা পয়েন্ট গিভেন লাইনের উপর, আমার একটা হইলেই চলতো, তার মানে এই হিসাবে একটা জিনিস বেশি আছে, আর নটের জায়গায় একটা এক্সট্রা আর ওয়ানও আছে টেকনিক্যালি, কিন্তু ভি সরাসরি নাই, কিন্তু ভি পাওয়া যাবে। ফর এক্সাম্পল জেড নট থেকে জেড ওয়ান পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটা আমার লাইনের প্যারালাল একটা ভেক্টর, সো এইটাকেই ভি হিসাবে ব্যবহার করা যায়। সো ভিটাকে আমি টেকনিক্যালি লিখে ফেলতে পারতেছি ওই জেড ওয়ান মাইনাস জেড নট এর করেসপন্ডিং পজিশন ভেক্টর। বাম পাশে ভেক্টর, ডান পাশে কমপ্লেক্স নাম্বার। আসলে ওই সেন্সে টেকনিক্যাল এরর আছে এখানে, আপনারা বুঝে নিন আমি কি মিন করতেছি। আমি জেড নট মাইনাস জেড ওয়ান কমপ্লেক্স নাম্বারটার ভেক্টর ফর্ম হিসাবে চিন্তা করার চেষ্টা করতেছি। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে আম, এক সেকেন্ড প্লিজ। সো আমি আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে এভাবে চিন্তা করতে পারি
জেড অফ টি, টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার জেড পাবো। তো জেড অফ টি ইকুয়ালস টু জেড নট অথবা জেড ওয়ান যে কোনোটাকে ইউজ করা যায় আর নট হিসাবে, প্লাস টি ইন্টু ভি হিসাবে ইউজ করতেছি জেড ওয়ান মাইনাস জেড নট কমপ্লেক্স নাম্বারটাকে। এদের প্রত্যেকেই কমা দিয়ে লিখলে ভেক্টর হয়ে যাবে, যোগ দিয়ে আই দিয়ে গুণ করে লিখলে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। সো আমি এক্স্যাক্টলি ভেক্টর ইকুয়েশনটার ফরম্যাটটার দিকে তাকায় তাকায় এই জিনিসটাকে লিখে ফেলছি। এখন দেখেন, আপনি যদি টি এর ভ্যালু জিরো বসান তাহলে পাচ্ছেন জেড নট, টি এর ভ্যালু যদি ওয়ান বসান তাহলে জেড নট কাটা যাবে, পাবেন হচ্ছে জেড ওয়ান। এবং টি এর ভ্যালু যদি আরো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসান তাহলে আপনি এই লাইনের উপরই ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টস পাবেন। হ্যাঁ, একটু চিন্তা করলেই দেখবেন, জিরো আর ওয়ানের মাঝখানের পয়েন্ট ধরলে আপনি জেড নট আর জেড ওয়ানের মাঝখানের পয়েন্ট পাবেন, জিরো আর ওয়ানের বাইরের পয়েন্ট ধরলে আপনি বাইরের পয়েন্ট পাবেন। এটা কেন, এটা এই মুহূর্তে ভিজিবল না, একটু পরে হবে। তো এইভাবে আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে প্যারামিটারাইজ করতে পারি জেড প্লেনে। বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এখন এইটার পাশাপাশি আমি আরেকটা এক্সাম্পল এখানেই দিয়ে দিই, লাইন সেগমেন্ট। লাইন আর লাইন সেগমেন্টের পার্থক্য কি? লাইন হচ্ছে এই ব্লু লাইনটা, আর লাইন সেগমেন্ট হচ্ছে এই পিঙ্ক পার্টটা। একটা সেগমেন্ট অফ এ লাইন, তার মানে লাইন আসলে বোথ সাইডে এক্সটেন্ডেড হয়। রে যদি বলি, রে হচ্ছে ওয়ান সাইডে এক্সটেন্ড হয়, আর সেগমেন্ট হচ্ছে কোনো সাইডই এক্সটেন্ড হয় না। তো লাইন সেগমেন্টের ইকুয়েশন বোঝার জন্য আমি এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে চাই, কারণ লাইন সেগমেন্ট আসলে লাইনেরই পার্ট। বড় জোর যেটা হইতে পারে যে এই ইকুয়েশনটা শুধু লিখে রাখলে বুঝাবে এন্টায়ার লাইনটা, আর মেবি আমি টি এর একটা লিমিটেশন যদি দিয়ে দিই যে টি এত থেকে এত, তাহলে হয়তো এই সেগমেন্টটুকু বুঝাবে। সো লাইনের ইকুয়েশন আর লাইন সেগমেন্টের ইকুয়েশনের পার্থক্য এটাই, টি এর উপর একটা লিমিটেশন। সো আমি জেড অফ টি এর এক্সপ্রেশনটাকে একটু এভাবে লিখতে চাই। জেড নট ওয়ালা টার্মটাকে আগে লিখতে চাই, জেড নট কমন নিয়ে লিখতে চাই, ভিতরে আসে ওয়ান মাইনাস টি, আর জেড ওয়ান এর সাথে আসে হচ্ছে টি। আচ্ছা, এখন দেখেন, একটু আগে যেই ফরম্যাটে লেখা ছিল সেই ফর্মের সাথে এখনকার ফরম্যাটের একটা ছোট ডিফারেন্স হচ্ছে, বা এখনকার ফরম্যাটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনারা লিনিয়ার প্রোগ্রামিং এ অলরেডি হয়তো পড়ে ফেলছেন থার্ড ইয়ারে, কনভেক্স কম্বিনেশন। আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন দিস ইজ জাস্ট এ কনভেক্স কম্বিনেশন অফ জেড নট অ্যান্ড জেড ওয়ান। কিভাবে বুঝলাম কনভেক্স কম্বিনেশন? কোএফিসিয়েন্ট দুইটাই, যদি টি কে আপনি পজিটিভ চিন্তা করেন, টি আপনি যদি ধরেন এখানে কমা দিয়ে বলে দেন টিটা হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে, তাহলে এই এই কোএফিসিয়েন্টটাও জিরো থেকে ওয়ানের মধ্যে, এই কোএফিসিয়েন্টটাও জিরো থেকে ওয়ানের মধ্যে। তা এবং দুইটা কোএফিসিয়েন্টকে যোগ করলে খুব সুন্দর করে ওয়ান হয়। এইটাই কনভেক্স কম্বিনেশনের শর্ত। আর কনভেক্স কম্বিনেশনের মূল ফিজিক্যাল মিনিংটা হচ্ছে, অ্যাজ লং এজ আপনি একটা কনভেক্স সেটের ভিতরে আছেন, ওই সেটের ভিতরে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে কনভেক্স কম্বিনেশন করে যত আসলে পাওয়া যায়, ওদের মাঝের সকল পয়েন্ট এবং এরা অলওয়েজ ওই কনভেক্স সেটের ভেতরে থাকার গ্যারান্টি আছে, অ্যাজ লং এজ আমার সেটটা কনভেক্স। কনভেক্স কম্বিনেশনের অ্যাডভান্টেজ এটা। এখন আপনি এই 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 কনভেক্স কম্বিনেশনের ধাঁচের রিপ্রেজেন্টেশনটা থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন, টি যদি জিরো বসান তাহলে জেড ওয়ান ভ্যানিশ হয়ে যায়, জেড নট থাকে। আর টি যদি ওয়ান বসান তাহলে জেড নট ভ্যানিশ হয়ে যায়, জেড ওয়ান থাকে। তার মানে আমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট পাচ্ছি। এবং আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশন গুলোতে সাধারণত টি এর ইনক্রিজিং ভ্যালুর জন্য কার্ভের মাঝখানে কন্টিনিউয়াস ভ্যালু গুলো পাওয়া যায়, বিকজ আমরা এটা যেইভাবে প্যারামিটারাইজ করছি সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তো জিরো, জেড নট থেকে শুরু করে জেড ওয়ান পর্যন্ত সিকুয়েন্সিয়ালি এই ডিরেকশনে অ্যারোটাও ম্যাটার করতেছে, এই ডিরেকশনে আমি আসলে টি এর ইনক্রিজের জন্য এই ডিরেকশনে আমি এক এক করে পয়েন্ট গুলো পাবো। তার মানে টেকনিক্যালি স্পিকিং, স্টার্টিং জিরো থেকে এন্ডিং ওয়ান এর করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে জেড নট আর জেড ওয়ান, মাঝখানের পয়েন্ট গুলো মাঝখানে আসবে। সো এই ক্রাইটেরিয়াটা যোগ করে দিলে আমি এই সেগমেন্টের জেড নট জেড ওয়ান কানেক্টিং সেগমেন্টের বাইরে কোনোদিন যাচ্ছি না। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখন এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে পরের এক্সাম্পলে যদি আমি এখন বলি রে বলতে কি বুঝাবো। লাইন গেছে, লাইন সেগমেন্ট গেছে, এখন বাকি থাকে রে। ধরেন আমি জেড নট থেকে শুরু করে জেড ওয়ানে না থেমে আহ, আমি চাচ্ছি এখন জেড নট থেকে শুরু করব, কিন্তু জেড ওয়ানে থামবো না, এক্সটেন্ড করব। তাহলে আমার ইকুয়েশনটা ছিল জেড অফ টি ইকুয়ালস টু
জেড নট ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস Z1 t। এখন আমি জেড নট হবে আমার স্টার্টিং পয়েন্ট, মানে 0 < টি আমার লেখা লাগতেছে, এইখানে <= 1 লিখলে আমি Z1 এ থেমে যাচ্ছি, রাইট? যদি আমি 2 লিখি তাহলে আমি 2Z1 এ থামতেছি, অর সাম না, 2Z1 অন্য কোনো একটা পয়েন্ট আসবে। বাট আমি চাচ্ছি যে এইখানে Z1 হোক বা অন্য কোনো পয়েন্ট হোক, নাই থামুক, সে এক্সটেন্ড করুক, তার মানে আমি এখানে আসলে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলেই চলে। তো Z0 স্টার্টিং পয়েন্ট হবে, কিন্তু এন্ডিং পয়েন্ট Z1 এর জায়গায় ইনফাইনাইট করে দিচ্ছি। এটা যদি বুঝে থাকেন তাহলে এখন বুঝতে পারবেন, যদি আমি এখন এইটা চাই যে Z1 এ স্টার্ট করবে কিন্তু Z0 এ থামবে না, এটসেট্রা, সেটাও চাইলে করা যাবে। হুম। তো second please। আসলে Z0 আর Z1 উল্টাই দিলেই চলে, এটা আলাদা করে লেখা লাগে না। বাট এই এক্সাম্পল গুলো দেখতে গিয়ে অলরেডি একটা আইডিয়া আপনারা বুঝতে পারছেন যে ডিরেকশন ম্যাটার করে। এই কম্বিনেশনে যখন আমি লিখবো, সেই কম্বিনেশনে টি জিরো বসালে Z0টা থাকতে হবে, T1 বসালে Z1টা থাকতে হবে, তাহলেই কেবল Z0 থেকে Z1 ডিরেকশন বুঝাবে। যদি আমার উল্টাটা লাগে, Z1 থেকে Z0, তাহলে কিন্তু আমার Z0 এর জায়গায় Z1 আর Z1 এর জায়গায় Z0 বসা দিচ্ছি। অ্যাজ এ লাইন, শুধু লাইনের কোনো ডিরেকশন হয় না, কিন্তু যখন আমরা প্যারামিটারাইজেশনে যাই যে কোনো কার্ভেই, তখন ডিরেকশনটা ম্যাটার করে। যেমন এইসবের উপর অনেক কিছুই ডিপেন্ড করে, আপনারা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে পড়ে আসছেন, ধরেন কোন একটা ফাংশন R(t) ভেক্টর ফাংশন দিয়ে ডিনোটেড। হ্যাঁ, একটা কার্ভের ইকুয়েশন R(t) ভেক্টর ফাংশন দিয়ে ডিনোটেড, তাহলে ওর ট্যানজেন্টের ডিরেকশন আমরা R'(t) দিয়ে বলি, কিন্তু R'(t) ইটসেলফ একটা ভেক্টর। ট্যানজেন্ট আসলে একটা লাইন হয়, ওর ডিরেকশন হয় না, কিন্তু ভেক্টর ক্যালকুলাসে আমরা এই দুই ডিরেকশনকে আলাদাভাবে ট্রিট করি। তাহলে R'(t) কোনটাকে ডিনোট করে, ডানেরটা না বাঁয়েরটা? উত্তর হচ্ছে ডান বাম কোনোটা না, টি এর ইনক্রিজের ডিরেকশন। তো কার্ভের অ্যারোটা কোথায় তার উপর ডিপেন্ড করবে R'(t) কোন ট্যানজেন্টটাকে ডিনোট করবে। এখানে ডিরেকশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমাদের অনেক সময় আম, আমরা সামনে এই কোর্সের সামনে দেখবো আমরা ইন্টিগ্রেশন করব, লাইন ইন্টিগ্রাল, হ্যাঁ, তখন অনেক সময় এরকম হইতে পারে যে 0 0 থেকে 1, মানে 1 + i, 0 থেকে 1 + i পর্যন্ত ইন্টিগ্রেট করলে এই এই অ্যারোওয়ালা প্যারামেট্রিক ইকুয়েশনটা লাগে। আবার কোথাও কোথাও, অর্থাৎ ইন্টিগ্রেশনের লিমিট যদি 0 থেকে 1 + i হয়, আমি এটা ফিজিক্যালি কি মিন করে এখনো বলতেছি না, আমি জাস্ট ওভার দ্য সারফেস বলতেছি, জাস্ট সামনে এই ধরনের জিনিস আসতেছে বোঝানোর জন্য, তাহলে অ্যারোটা এদিকে দেওয়া লাগবে। কিন্তু যদি এখন ইন্টিগ্রেশনটা 1 + i থেকে 0 মিন করে, তাহলে অ্যারোটা এদিকে হওয়া লাগবে। এই দুই অ্যারোর প্যারামেট্রিক কার্ভ কিন্তু দুই রকম। তো দুই একই দুইটা পয়েন্ট, কিন্তু এদের মধ্যে কানেক্টিং লাইন সেগমেন্টের ইকুয়েশন দুই রকম হয়ে যাবে যদি আমি অ্যারো পাল্টাই দিই। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলবেন প্লিজ। আমরা যদি সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে চিন্তা করি, আমরা অলরেডি এই ফরম্যাটে ইকুয়েশন চিনি। Z - Z0 এর মডুলাস ইকুয়ালস টু R, এটা মিন করে Z0 পয়েন্টে R রেডিয়াসের সার্কেল প্যারামিটারাইজ করতে চাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে প্যারামিটারাইজ করা যায়। দেখেন, মনে মনে Z - Z0 কে একটা কমপ্লেক্স নাম্বার করেন W, বিকজ আসলে সে একটা কমপ্লেক্স নাম্বারই। জেড ভ্যারিয়েবল, Z0 কনস্ট্যান্ট, কিন্তু বিয়োগ করে একটা নতুন আরেকটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বারই পাচ্ছি, তার নাম ধরলাম W। তাহলে এই ইকুয়েশন মিন করতেছে সেই সকল কমপ্লেক্স নাম্বার W যাদের মডুলাস R। তার মানে শুধু ডাব্লিউটা দেখতে নিশ্চয়ই এরকম কিছু একটা হবে, R e⁻i θ। সো এই আরটা হচ্ছে কনস্ট্যান্ট, এই থিটাটা হচ্ছে ভ্যারিয়েবল। থিটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ভ্যারি করে করে আমি ঠিক সেই কমপ্লেক্স নাম্বার ডাব্লিউ গুলোই পাবো যাদের মডুলাস ফিক্সড R। এবং এই ইকুয়েশনের বাইরে আর মডুলাসের আর কোনো কমপ্লেক্স নাম্বার নাই ওয়ার্ল্ডে, সবগুলা কভার হয়ে গেছে যদি আপনি থিটা 0 থেকে 2π এর মধ্যে কভার করে ফেলেন। তার মানে টেকনিক্যালি স্পিকিং আমি ডাব্লিউ এর এক্সপ্রেশনটা যদি এখন বসাই দিই, তাহলে জেড ইকুয়ালস টু আসতেছে হচ্ছে Z0 প্লাস R e⁻i t। আমার প্যারামিটারকে যদি একটু টি নাম দিতে বেশি পছন্দ করি, তাহলে আমি যে কোনো সার্কেলের কমপ্লেক্স প্লেনের যে কোনো সার্কেলের প্যারামিটারাইজেশন এরকম ভাবে চিন্তা করতে পারি, যেখানে পুরা সার্কেলটা চাওয়ার মানে হচ্ছে T 0 থেকে 2π পুরাটা কভার করবে। এখন যদি আপনার সিচুয়েশন হয় সেমি সার্কুলার, ধরেন এই সেমি সার্কেলটা, যার
রেডিয়াস মনে করেন 2। কমপ্লেক্স প্লেনে এই সার্কেলটার প্যারামিটারাইজেশন চাচ্ছি, 2 রেডিয়াসের এই লেফট হাফ অফ দ্য সেমি অফ দ্য সার্কেল যার রেডিয়াস 2। তাহলে জেড নট এখানে কত, সেন্টার কত, 0। তাহলে জেড নট না লিখলেও চলে। আর কত এখানে, 2 রেডিয়াসের সার্কেল, e⁻i t, যেখানে টি এর ভ্যালু কত থেকে কত, টিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আমার শুরুর পয়েন্ট হচ্ছে এইটা, শেষের পয়েন্ট হচ্ছে এটা। তো শুরুর পয়েন্টের করেসপন্ডিং আর্গুমেন্টটা কত, π/2। আর শেষ পয়েন্টের আর্গুমেন্টটা হচ্ছে 3π/2। তো π/2 থেকে 3π/2 পর্যন্ত আমরা কভার করতেছি। যদি এখন এই সার্কেলটা চাওয়া হইতো রেডিয়াস 3, তাহলে হইতো হচ্ছে z = 3 to the power i t, এবং 0 থেকে টি এর ভ্যালু পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত কভার করছে। সো এইভাবে আমরা সার্কেল বা পোর্শন অফ এ সার্কেলকে প্যারামিটারাইজ করতে পারি। তো এইটা, এগুলো জাস্ট কিছু প্যারামিটারাইজেশনের এক্সাম্পল। হ্যাঁ, আমরা আসি আমাদের আসল এক্সাম্পলে। আমরা মেইন অ্যাবস্ট্রাক্ট জায়গাটা হচ্ছে এটা, যে প্যারামিটারাইজেশন আমাকে কিভাবে হেল্প করতেছে কোন এক f(z) ফাংশনের থ্রুতে একটা কার্ভকে পাস করতে। আমি সরাসরি এক্সাম্পলে চলে যাই। এই পর্যন্ত যা যা বলছি, কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে বলেন, আমি রিপিট করব। ওকে। আচ্ছা, ধরা যাক আমরা চাচ্ছি ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য লাইন সেগমেন্ট ফ্রম 1 to I under f(z) = এইটা আমার ম্যাপটা, IZ বার। তো এটা আমরা আগের নিয়ম টিয়মে যদি করি তাহলে অনেকভাবে করা যেতে পারে। ফর এক্সাম্পল, আমি প্যারামিটারাইজেশনটা আলটিমেটলি শিখানোর জন্য এই অংশটা আনছি, কিন্তু তার আগে একটু আগের নিয়মগুলা যদি দেখায়নি। একটা মেথড হইতে পারে, আমরা যেহেতু লাইন সেগমেন্ট নিয়ে চিন্তা করতেছি, ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে এই জায়গাটায়, আই হচ্ছে এই জায়গাটায়। সো দিস ইজ ওয়ান, দিস ইজ আই। সো এই লাইন সেগমেন্টের ইমেজ আমরা খুঁজতেছি। এটা হচ্ছে আমাদের জেড প্লেন। এখন ডাব্লিউ প্লেনে যদি যাই, তাহলে একটা উপায় হইতে পারে, যেহেতু আমরা লাইন সেগমেন্ট নিয়ে ডিল করতেছি, আবার যে ফাংশনটা এখানে আছে সেটাও একটা লিনিয়ার ফাংশনের মতোই দেখা যাচ্ছে দেখতে। So আমরা শুধু ওয়ান জেড এর জায়গায় বসায় দিলাম, রেজাল্ট কত আসে বের করলাম। ফর এক্সাম্পল, জেড এর জায়গায় ওয়ান বসালে আসে হচ্ছে কনজুগেট অফ আই, মানে -i। তো সেটা এখানে, আহ এখানে। আর আই যদি বসায় দিই, I × I হচ্ছে I², যেটা -1, -1 এর কনজুগেট -1ই, তো সেটা এখানে। তো তাতে আমরা দেখতে পাচ্ছি এ কে পাচ্ছি। এবং একটু ডিরেকশনের কনসেপ্ট এখানে আছে আমাদের, এখানে ফ্রম 1 to I, মানে এই অ্যারোটা মেনটেন করতেছে। তাহলে ওয়ান এর করেসপন্ডিং আমি পাইছিলাম হচ্ছে আই, আর আই এর করেসপন্ডিং পাইছিলাম হচ্ছে -1। তার মানে এইখানেও ডিরেকশনটা এই বরাবর আসবে। গ্রাফটা দেখতে খারাপ হয়ে গেছে, আমি একটু ড্র করি। ডিরেকশনটা এই বরাবর আসবে। এটা অন্য মেথডে সলভ করলাম। আবার আপনি যদি ইউভি মেথডে যান, সেটাও করা পসিবল। কিভাবে? U+IV সমান লিখবো হচ্ছে I × X+IY পুরাটার উপর বার। তার মানে IX - Y পুরাটার উপর বার। তার মানে হচ্ছে -IX - Y। তাহলে ইউ আসতেছে হচ্ছে -Y, ভি আসতেছে -X। এখন আমি, আমার কাজ হচ্ছে এই স্টেট লাইনের ইকুয়েশনটা বের করা। এই স্টেট লাইনের ইকুয়েশন হচ্ছে x/1 + y/1 = 1।
আমি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান স্ট্রেট লাইনটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছি। এক্স এর জায়গায় বসায় দিই হচ্ছে মাইনাস ভি, এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস ভি পাচ্ছি, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু মাইনাস ইউ পাচ্ছি, ওয়াই এর জায়গায় বসায় দিই মাইনাস ইউ। আমি ইকুয়েশন পেয়ে গেলাম ইউ প্লাস ভি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, হুইচ ইজ এক্স্যাক্টলি দিস স্ট্রেট লাইন। বাট এই সব মেথডের কোনোটাই আমরা করতে চাচ্ছি না, আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে প্যারামিটারাইজেশন শেখা। সো আমরা যেটা করব, এই ওয়ান থেকে আই পর্যন্ত লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন আগে বের করব। সো জেড অফ টি ইকুয়ালস টু স্টার্টিং পয়েন্ট ওয়ান, তাহলে ওয়ান এর সাথে দিব হচ্ছে ওয়ান মাইনাস টি, প্লাস এন্ডিং পয়েন্ট আই, আই এর সাথে দিব হচ্ছে টি, এবং লাইন সেগমেন্ট যেহেতু, সেহেতু জিরো থেকে ওয়ান। এইগুলা কিন্তু ব্লাইন্ডলি ফর্মুলার মতো মুখস্থ করে বসায় না, একটু চিন্তা চিন্তা করে দেখবেন প্রতিবার, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি হচ্ছে ওর ইমেজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড ইকুয়ালস টু আই জেড বারের থেকে আসবে। সো আমরা চাচ্ছি ইমেজ ফাংশনটা টি এর প্যারামিটারে চলে আসুক। আমাদের কাজ হচ্ছে এফ ফাংশনের ভিতরে জেডটাকে খালি টি এর প্যারামিটারে লিখে ফেলা। তার মানে আই ইন্টু জেড টি এর প্যারামিটারে আমরা যত জায়গায় জেড আছে ইন্টাক্ট রেখে দিচ্ছি, যত জায়গায় ডাব্লিউ আছে ইন্টাক্ট রেখে দিচ্ছি, আমরা জাস্ট জেড কে টি এর টার্মসে নিয়ে গেছি, ডাব্লিউ টি এর টার্মসে চলে আসবে। সো এখন যদি আমি জেড অফ আই ইন্টু জেড অফ টি কি আসছে, ওয়ান মাইনাস টি প্লাস আইটি, এটাকে একটু ব্র্যাকেটিং করি, পুরাটার উপর কনজুগেট, মাল্টিপ্লাই করে দিই ভিতরে। তো আই ইন্টু ওয়ান মাইনাস টি মাইনাস আই স্কোয়ার টি মানে মাইনাস টি, উপরে কনজুগেট, আয়ের জায়গায় মাইনাস এ বসায় দিলে মাইনাস ওয়ান মাইনাস টি ইন্টু আই মাইনাস টি। এখন আমরা যদি ওয়ান মাইনাস টি এর কোএফিসিয়েন্টটা টি এর কোএফিসিয়েন্টকে আলাদা করি এখানে, হুম, তাহলে কাকে পাচ্ছি একটু দেখি। আমরা ফরম্যাট অনুযায়ী জানি ওয়ান মাইনাস টি এর কোএফিসিয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর টি এর কোএফিসিয়েন্টটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে ওয়ান মাইনাস টি এর কোএফিসিয়েন্ট এখানে কি আসতেছে, মাইনাস আই। হ্যাঁ, এখানে আইটাকে বোধ হয় লেখার সময় বাই লিখলে ইট উড মেক মোর সেন্স। সো মাইনাস আই, তো তার মানে মাইনাস আই হবে আমার স্টার্টিং পয়েন্ট, আর এন্ডিং পয়েন্ট হবে টি এর কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান। সো দিস ইজ মাইনাস আই, দিস ইজ মাইনাস ওয়ান। এখান থেকে এই পর্যন্ত এই ডিরেকশনে অ্যারোওয়ালা লাইন সেগমেন্ট, হুইচ ইজ আওয়ার ডাব্লিউটি, যেটা কিনা ইমেজ। সেইভাবে আমি একটা লাইন সেগমেন্টের এফ অফ জেড ইকুয়ালস টু এই ফাংশনের থ্রুতে নতুন যে ইমেজটা আসতেছে সে কে সেটা পেয়ে যাচ্ছি। সেইভাবে প্যারামিটারাইজেশন আমাদেরকে হেল্প করতেছে। এক্সাম্পলটা বুঝতে কার কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ, আমি আরেকটা এক্সাম্পলও দিব ডিফারেন্ট টাইপের, বাট এই এক্সাম্পলটা মোটামুটি বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। নেক্সট এক্সাম্পল, ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য সেমিসার্কেল shown in figure under the map w equals to z square. সো প্রশ্নেই একটা সেমি সার্কেল গিভেন, সেমি সার্কেলটা হচ্ছে এই সেমি সার্কেল যেখানে রেডিয়াসটা টু দেয়া আছে। সলিউশন, সো প্যারামিটারের থ্রুতে কাজ করাটা আসলে অনেক ক্ষেত্রে অনেক ইজি। আমরা গতদিন যে মেথড গুলা দেখছি, সেই মেথড গুলার, সেই অঙ্কগুলার অনেকগুলাই প্যারামেট্রিক ওয়েতে করলে অনেক ইজি হয়ে যেতে পারে। যেমন এই যে ওয়াই ইকুয়ালস টু জেড স্কয়ার থ্রুতে সার্কেল, খুব একটা ছোটখাটো ভেজালের জিনিস না। যেমন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এটা নর্মাল ওয়েতে করলে, মানে আগে জানা ওয়েতে করলে কিভাবে করতাম,
তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড স্কোয়ার মানে হচ্ছে ইউ প্লাস আই ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y(x)y। ডাব্লিউ ইকুয়ালস টু জেড স্কোয়ার মানে হচ্ছে এটা। সো ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভি ইকুয়ালস টু 2xy। আমার সেমি সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার প্লাস ক্যাচালো আছে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। আদারওয়াইজ এটা পুরো সার্কেল প্রকাশ করে ফেলবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 কে আমি যদি ইউভি টার্মসে নিতে চাই, আর গিভেন ইকুয়েশন যদি হয় এই দুইটা, অনেকভাবে চেষ্টা চেষ্টা করতে পারেন। তবে একটা ইজি মেথড হচ্ছে বোথ সাইড স্কোয়ার করে দেন, এবং বামে এ প্লাস বি হোল স্কোয়ার কে লিখেন হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখেন অঙ্ক টু অঙ্কে যে এক একবার এক এক ভাবে চিন্তা করতে হয়, তাই না? আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি যদি ইউ বসাই দিই তাহলে আসে ইউ স্কোয়ার। আর এটা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2xy হোল স্কোয়ার উইচ ইজ ভি স্কোয়ার ইকুয়ালস টু 16। তার মানে আমরা দেখতে পাইলাম এইখানে যে সার্কেলটা গিভেন তার ইমেজ আসতেছে হচ্ছে 16 রেডিয়াসের সার্কেল, না 4 রেডিয়াসের সার্কেল। কিন্তু দেয়ার ইজ এ ক্যাচ, পুরাটা আসবে কিনা। যেমন এখানে তো ওয়াই আবার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, এইটার করেসপন্ডিং আমাকে একটু এক্সট্রা এখনো কিছু ঝামেলা রয়ে গেছে, বের করতে হবে যে তার করেসপন্ডিং ইউভি এর মধ্যে কোনো সম্পর্ক আসে কিনা। হ্যাঁ, আহ, তো যেমন এইখানে কিছু ঝামেলা করে করা যাবে যে এইখানে ওয়াই গ্রেটার দেন 0 যদি হয় তাহলে এক্স স্কোয়ারটা কার থেকে বড় হইতেছে কার থেকে ছোট হইতেছে, বা এখানে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক ভি পজিটিভ হইতে পারবে কিনা নেগেটিভ হইতে পারবে কিনা, এইসব হিসাব নিকাশে কিছু ব্যাপার আছে। তো এমন হইতেও পারে যে কিছু রেস্ট্রিকশন আসছে, আবার এমন হইতেও পারে না, পুরা সার্কেলটাই পাওয়া গেছে। বাট আমি আরো অনেক কম ঝামেলা দিয়ে এই অঙ্কটা করে ফেলতে পারি যদি আমরা প্যারামিটারাইজেশনে যাই। দেখেন, আমি প্রথমেই যেটা করতে চাই জেড অফ টি, আমার গিভেন কার্ভের প্যারামিটারাইজেশন করতে চাই। তো জেড অফ টি তো একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 2। তাহলে 2e⁻it, যেখানে টি এর পরিচয় হচ্ছে 0 থেকে শুরু করে পাই পর্যন্ত তার আর্গুমেন্ট। তো 0 থেকে শুরু করে পাই। আপনারা খেয়াল করছেন আমি অলমোস্ট সব জায়গায় বোথ এন্ডে ইকুয়াল দিচ্ছি, কিন্তু কোথাও কোথাও ইকুয়াল মিস করছি। যেখানে ইকুয়াল মিস করছি আপনারা আশা করি বুঝতে পারছেন, বিকজ জিরোতে একবার ইকুয়াল দেওয়ার মানে 2 পাই আর 0 সেম অ্যাঙ্গেল টেকনিক্যালি। তো ওই ক্ষেত্রে গুলাতে খালি আমি দেই নাই ইকুয়াল সাইন। এনিওয়ে, এখন আমার ফাংশন হচ্ছে ডাব্লিউ সমান জেড স্কোয়ার, রাইট? আর আমি চিন্তা করব কিভাবে ডাব্লিউ অফ টি ইকুয়ালস টু, আমি একবার মূল ফরম্যাটে লিখে কম্প্যারিজনটা, ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার, রাইট? তাহলে আমরা চিন্তা করবো ডাব্লিউ অফ টি ইকুয়ালস টু এফ অফ জেড অফ টি, যেটা কিনা জেড অফ টি স্কোয়ার। জেড অফ টি স্কোয়ার মানে কি? জেড অফ টি স্কোয়ার মানে হচ্ছে 2e⁻i স্কোয়ার 0 t পাই। সো 4e⁻2i t 0 t পাই। আমাকে এখন যেটা করতে হবে, টি এর ভ্যালু 0 থেকে পাই পর্যন্ত বসে এই জিনিসটাকে প্লট করতে হবে। এখন এটা আমি দুই অ্যাঙ্গেলে করতে পারি, দুই ওয়েতে করতে পারি। একটা হচ্ছে দেখা যে এটা কাইন্ড অফ কনস্ট্যান্ট, মানে এটা সার্কেলের এক্সাক্ট ইকুয়েশন ওই সেন্সে না, মানে ডাইরেক্টলি চেহারা অনুযায়ী না, কারণ এখানে আর্গুমেন্টটা টি না, আর্গুমেন্টটা 2t। তো সেই সেন্সে আমরা ডাইরেক্ট পুরাপুরি খাপে খাপে সার্কেলের প্যারামিটারাইজেশনের সাথে মিলে নাই মনে হইতেছে। বাট এইটুকু তো শিওর যে কনস্ট্যান্ট 4 মডুলাসের কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করতেছি। সো মেবি আমরা 4 রেডিয়াসের সার্কেল নিয়ে কথা বলতেছি, ঠিক যেটা এখানে পাইছিলাম আরো অনেক বেশি গ্যাঞ্জাম করে। এবং এই সার্কেলের পুরাটুকু পাবো কিনা সেটা আমরা পাইতে পারি। টি যদি 0 বসাই তাহলে আসে 4e⁻0। তার মানে কোন পয়েন্টটা? টি 0 করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, কারণ আর্গুমেন্ট 0 আসছে। আর পাই যদি বসাই লাস্ট এন্ড পয়েন্ট, তাহলে আর্গুমেন্ট আসে হচ্ছে আই এর সাথে কোইফিশিয়েন্ট কে 2 পাই। তার মানে পুরাটা ঘুরে এসে পুরা সার্কেলটাই আসবে। তো এইখানে অলমোস্ট কোনো গ্যাঞ্জাম ছাড়া বুঝে ফেললাম যে এই ডিরেকশনে একটা কার্ভ আমি পাচ্ছি যেখানে পুরা 4 রেডিয়াস এর এন্টার সার্কেলটাই পাচ্ছি। আবার আরেকটা মেথড হইতে পারে, আমরা যদি এটাকে
এইভাবে চিন্তা করি যে আমি 2t-টাকে একটা প্যারামিটার হিসেবে চিন্তা করতেছি, 4e⁻i ইন্টু 2t টাকে আমি নাম দিলাম সে ইউ, আরেকটা প্যারামিটার কি ধরা যায়, সে এস, আচ্ছা এল ধরি, এল। তাহলে এখন এটা দেখতে সার্কেলের ইকুয়েশনের মতো, কারণ আই এর সাথে একটা মাত্র ভ্যারিয়েবল, খালি আর্গুমেন্ট। আমরা চাইতেছি এল এর আপার লোয়ার লিমিটটা বের করতে। তাহলে জিরো, এই ইনইকুয়ালিটির সব সাইডে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে এমন একটা কিছু পাই, এবং 2টির জায়গায় যদি এল বসায় দেই, ইকুয়ালটা দিলেও হয় না দিলেও হয়, তাহলে এখন এটা দেখতে কমপ্লিটলি, এইটা দেখতে কমপ্লিটলি এন্টায়ারলি সার্কেলের ফরম্যাটেই পড়ে। 4 রেডিয়াসের সার্কেল 0 থেকে 2 পাই পুরাটা কভার করছে। সো যদি কেউ চান এভাবে মনে, ভ্যারিয়েবল ট্রান্সফর্ম লিটারেলি করেও করতে পারেন, কেউ একটু আগের মেথডেও করতে পারেন, মান বসায় লাস্ট এন্ড আর ফার্স্ট এন্ডে। কেউ চাইলে এই সেম জিনিসটাই না দেখায় কিন্তু মনে মনে, আমরা তো যথেষ্ট জিনিসপত্র মনে মনে করতে পারি, বড় হয়েছি। তো এই যে ট্রান্সফরমেশনটা মনে মনে ইমাজিন করে বা ভেবে নিয়েও করতে পারেন আপনারা, আপ টু ইউ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা জানাবেন। স্যার এই যে ফার্স্ট হ্যাঁ, মেথডটা দেখাইছিলেন, এইখানে যে ওয়াই গ্রেটার ইকুয়াল জিরো, এইখান দিয়ে কেউ যদি করে, এটা দিয়ে কিভাবে বুঝবো গ্রাফটা পুরোটা? আচ্ছা আপনি এই মেথডে অঙ্কটা শেষ করতে চাচ্ছেন, আমি এড়াইতে চাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে। আমরা চিন্তা করার চেষ্টা করি, এমনিতে এখন তো কাইন্ড অফ অ্যান্সার জেনে গেছি যে কোনো রেস্ট্রিকশন আসবে না। তো রেস্ট্রিকশন আসবে না সেটা মানে ভিজুয়ালি দেখানোটা ডিফিকাল্ট যে রেস্ট্রিকশন আসতেছে না। রেস্ট্রিকশন যদি আসতো, হ্যাঁ, তাহলে আমরা, যেমন আমি একটা কেস দেখাই, এই অঙ্কটা যদি একটা ভ্যারিয়েন্ট দেখাই তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। ধরেন আমি পুরা সার্কেলটাকে নিচ্ছি না, আমি মানে সেমি সার্কেলটাকেও নিচ্ছি না, আমি শুধু এইটুকুকে নিচ্ছি, হ্যাঁ, এবং রেডিয়াসটা 2। এখন কথা হচ্ছে এই অ্যালজেব্রাটুকু তো আনচেঞ্জড, এখানে যা যা অ্যালজেব্রা আছে সেটা আনচেঞ্জ, তার মানে আমি আবারও এইটা ট্রান্সফরমেশনের জন্য ওই যে ডাব্লিউ ইকুয়ালস টু জেড স্কোয়ার থ্রুতে পাস করলে আমি আবারও ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 16ই পাবো, যেটা কিনা 4 স্কোয়ার। কিন্তু এইখানে শর্তটা এখন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, আগে ছিল একটা। তাহলে এই শর্তের করেসপন্ডিং লিমিটেশন এখানে কি আসতে পারে, আমরা অ্যাডভান্সড চিন্তা করে অঙ্কটার উত্তর পাইতে পারি। আর যদি এখানে পাই না থেকে পাই/2 থাকতো, তাহলে এখানে 2 পাই এর বদলে পাই আসতো, তখন আসলে আপার সেমি সার্কেলটা আসতো, তখন শুধু এইটুকু অ্যান্সার আসতো, রাইট? আমরা তার মানে অ্যান্সারটা অ্যাডভান্স জানি, আমরা দেখি, তার মানে রেজাল্ট হিসাবে আমরা পাবো, মানে এইটার করেসপন্ডিং যে অ্যান্সারটা আমরা পেতে যাচ্ছি সেটা অ্যাডভান্স জেনে গেছি, সেটা হচ্ছে ভি গ্রেটার ইকুয়াল টু 0 আসা লাগবে। আমরা দেখি সেটা আসে কিনা। তো আমাদের ইকুয়েশন হচ্ছে ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভি ইকুয়ালস টু 2xy। তো দেখেন এখানে এক্স আর ওয়াই দুইটাই যদি নন নেগেটিভ হয় তাহলে তাদের প্রোডাক্ট কোনোদিনও নন নেগেটিভ তো হইতে পারে না। তার মানে ভি গ্রেটার দেন ইকুয়াল টু 0 কন্ডিশনটা এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছে। এইটা এইখানে দেখানোটা ডিফিকাল্ট ছিল কারণ এখানে আসলে কোনো ক্রাইটেরিয়া মানে বার আসে না। আহ, যেখানে বারটা আসে, রেস্ট্রিকশনটা আসে, সেটা দেখানোটা সহজ, তাই এই এক্সাম্পলটা দিয়ে বুঝাইছি। যিনি প্রশ্ন করছেন উত্তর পাইছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আলটিমেটলি আমাদের এই প্যারামিটারাইজেশন দিয়ে করতে হবে, এরপরে বুঝে নিতে হবে, কিন্তু ওই ওয়েতে গিয়ে পুরোটা না না আসলে না না ভাবা। না 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 না, তা না তা না। প্যারামিটার এটা আমাকে হেল্প করছে, হ্যাঁ, আমি ইচ্ছা হেল্প করছে বলে লিখছি। ধরেন প্যারামিটারাইজেশন টেকনিক শিখি নাই, তাও তো আমরা এটা পারতেছি। এক্স আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হইলে ভিটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হইতেছে, এটা তো আমি কমন লজিকই পাচ্ছি। তাহলে এখানে তো এমনিতেও পাচ্ছি অমনিতেও পাচ্ছি যে ভি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া লাগবে, তাই নয় কি? আপনি ইউ এর জি উপর স্যার। কোনো রেস্ট্রিকশন পাচ্ছেন কিনা দেখেন তো। দুইটা নন নেগেটিভ নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, হ্যাঁ। সো ইউ এর উপর ইউ আনরেস্ট্রিক্টেড। আমি এই কথাটা এই এই কথাটা আগে লিখছি এবং এই ক্যালকুলেশনটা আগে দেখাইছি জাস্ট আপনাদের চোখের আরামের জন্য, আগে থেকে একটু ভিজুয়ালাইজ করা যে কি আসতে যাচ্ছে, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। এইবার আমরা হচ্ছে একটু নতুন টপিকে যাচ্ছি, আমরা লিনিয়ার ম্যাপিংস নিয়ে কথা বলবো।
লিনিয়ার ম্যাপিংস নিয়ে কি বলবো? কমপ্লেক্সের কমপ্লেক্স লিনিয়ার ফাংশনস নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তো তার আগে আমরা কিছু ছোট ছোট এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, প্রথম এক্সপেরিমেন্ট, ধরেন টি অফ জেড ইকুয়ালস টু জেড প্লাস বি, যেখানে বি হচ্ছে একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার। এই ম্যাপটা আসলে কি করে? আপনারা লিনিয়ার অলজেব্রা কিছুটা পড়ে আসছেন, কোঅর্ডিনেট জিওমেট্রিও পড়ে আসছেন। আপনাদের বোঝার কথা যে এইটা আসলে মিন করে ট্রান্সলেশন, রাইট? হ্যাঁ, এক সেকেন্ড প্লিজ। যদি ভুলে গিয়ে থাকেন ট্রান্সলেশন কেন মিন করে বা কি, বা আসলে তো কমপ্লেক্স নাম্বারের টার্মসে পড়েন নাই, পড়ছেন আর স্কোয়ারের মেম্বারের টার্মসে। তো দেখেন, জেড যদি আপনার হয় এক্স প্লাস আই ওয়াই, একটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার, আর বি যদি হয় একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার এক্স নট প্লাস ওয়াই নট, তাহলে এদেরকে এ প্লাস আই বি ফরম্যাটে নিলে আপনি পাচ্ছেন এক্স প্লাস এক্স নট প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়াই নট। তার মানে এই ম্যাপের থ্রুতে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এক্স কমা ওয়াই বা এক্স প্লাস আই ওয়াই কে যদি আমি ট্রান্সফার করি, তাহলে সে ট্রান্সফার হয়ে ম্যাপড হচ্ছে আরেকটা পয়েন্টে, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস এক্স নট, কোঅর্ডিনেট বলতেছি এক্স প্লাস এক্স নট প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়াই নট। তার মানে না, মানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের মতো করে যদি চিন্তা করি, তাহলে এক্স কোঅর্ডিনেটটা শিফট হচ্ছে এক্স নট পরিমাণ, ওয়াই কোঅর্ডিনেটটা শিফট হচ্ছে ওয়াই নট পরিমাণ। তার মানে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে এক ধরনের ট্রান্সলেশন। সো একটা পয়েন্ট দিয়ে একটু কম বোঝা যায় অনেক সময়। ধরেন আপনি যদি আহ, এইরকম একটা স্কোয়ার নেন, হুম, যে স্কোয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে ওয়ান, সো দিস ইজ ওয়ান, দিস ইজ আই, আর এই কোঅর্ডিনেট এটা হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস আই, বুঝতেই পারতেছেন। এখন যদি আপনি এক্স নট এর ভ্যালু নেন হচ্ছে আহ, এখন আপনি যদি বি হিসাবে চুজ করেন, বি হিসাবে নিলাম হচ্ছে আহ কি না, যে কোনটা কমপ্লেক্স নাম্বার সে মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে আহ, নতুন যে এক্স প্রত্যেকটা কোঅর্ডিনেটের শিফটিংটা কিভাবে হবে? যেমন এখানকার যে কোনো একটা এজ যদি ধরেন এই কর্নারটা, এই কর্নারের এক্সটা হচ্ছে ওয়ান, কিন্তু তার সাথে মাইনাস ওয়ান যোগ হয়ে জিরো যোগ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা ওয়ান ইউনিট লেফটে সরবে, আর প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা ওয়ান ইউনিট উপরে সরবে। তার মানে আমরা নতুন যে স্কোয়ারটা পাবো সেটা দেখতে হবে হচ্ছে এরকম, বাঁকা হয়ে যাচ্ছে। সো এই স্কোয়ারটাই এই স্কোয়ারে ম্যাপ হবে। যে কোনো একটা পয়েন্ট এটার সাথে অ্যাগ্রি করে কিনা একটু টেস্ট করে ফেলি, জিরো জিরোটা অ্যাগ্রি করে কিনা, জিরো জিরোটা জিরো, জিরো জিরোর সাথে বি যোগ হলে খালি বি থাকে, সো এটা মাইনাস ওয়ান কমা আইতে চলে যাওয়ার কথা। এটা ছিল জিরো জিরো, সেটা মাইনাস ওয়ান কমা আইতে চলে গেছে। তার মানে এখানে ট্রান্সলেট হয়েছে, স্কোয়ারটা অ্যাজ ইট ইজ শিফট হয়েছে, রোটেট টোটেট কিছু হয়নি। আশা করি কারো মানে কোনো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। এইবার আমরা আরেকটা কমপ্লেক্স ম্যাপিং নিয়ে চিন্তা করবো, সেটা হচ্ছে এ জেড, যেখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাস ওয়ান। এইটার কাজ কি? যে কোনো একটা এ যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় যার মডুলাস ওয়ান, তাকে আমি লিখতে পারি এ, যদি একটু আগে আমাদের বিটাকে এক্স নট প্লাস আই ওয়াই নট লেখাতে সুবিধা হয়েছে, বিকজ ট্রান্সলেশন ছিল এটা কাইন্ড অফ কার্তেশিয়ান ওয়েতেই মুভ করে, কার্তেশিয়ানে ট্রান্সলেশনের এক্সপ্রেশন এক্সপ্রেস করা ইজি। এইখানে আমরা ফাইনালি দেখবো যে এটা সামহাও রোটেশন মিন করে, তো এখানে পোলারটা ইজি হয়। হ্যাঁ, আ- তো আমরা এখানে আরেকটা ব্যাপার, এটা মডুলাস যেহেতু ওয়ান, এটাও মিন করে পোলার কোঅর্ডিনেটটা শুড বি ইজিয়ার। একটা প্যারামিটার কমে যাচ্ছে, এখানে ওয়ানটা লেখা লাগতেছে না। আর ধরেন করে এটা যেটা একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, ওর একটা কনস্ট্যান্ট আর্গুমেন্ট থাকবে, ধরলাম সেটা থিটা নট। এইটার থ্রুতে পাস করলে যেটা হবে যে এ নাম্বারটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা নট,
আর জেড হচ্ছে একটা যে কোনো আরবিটারি কমপ্লেক্স নাম্বার, যদি সেটা ধরি আর ই টু দি পাওয়ার আই থিটা, ও প্রডিউস করতেছে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস থিটা নট। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ইনপুট কমপ্লেক্স নাম্বারটা ছিল আর ই টু দি পাওয়ার আই থিটা, আউটপুট কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস থিটা নট। তার মানে আনচেঞ্জ থাকতেছে তার মডুলাস। সো ইনপুট যদি আমি দেই এই কমপ্লেক্স নাম্বারটা আর ই টু দি পাওয়ার আই থিটা, হুইচ মিনস ওর এই রেডিয়াসটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আউটপুটটা হবে হচ্ছে আরেকটা কমপ্লেক্স নাম্বার আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস থিটা নট, যেখানে থিটা নট হচ্ছে এই এক্সট্রা অ্যাঙ্গেলটুকু, হ্যাঁ, যেটা আগে থেকে জানা ফিক্সড অ্যাঙ্গেল, এবং রেডিয়াস এখনো আর রয়ে গেছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমার অরিজিনাল নাম্বারটাকে ফাংশনের থ্রুতে পাস করার পর আমি দেখতে পাচ্ছি সে থিটা নট পরিমাণ রোটেট হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ। এন্ড থিটা নটটা ইটসেলফ পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা নটটা যদি ইটসেলফ নেগেটিভ হয় তখন ক্লকওয়াইজ রোটেশন মিন করবে। তার মানে হচ্ছে এই ম্যাপিংটা মিন করে হচ্ছে রোটেশন, থিটা নট পরিমাণ রোটেশন, থিটা নট পজিটিভ হইলে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা নট নেগেটিভ হইলে ক্লকওয়াইজ। সো থিটা নট পজিটিভ হইলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মিন করে, আর থিটা নট নেগেটিভ হইলে ক্লকওয়াইজ রোটেশন মিন করে। আর থিটা নট যদি জিরো হয়, একমাত্র নাম্বার যেটা বাদ দিচ্ছে জিরো, জিরো হওয়ার মানে হচ্ছে এটা জাস্ট ই টু দি পাওয়ার জিরো ওয়ান। সো সেটা আইডেন্টিটি ম্যাপিং, টি অফ জেড ইকুয়ালস টু জেড মিন করবে তখন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এক্সট্রা কন্ডিশনটা যে এ এর মডুলাস ওয়ান হওয়া লাগবে, এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি। এই ম্যাপিংটাকে আমরা এইভাবে লিখতে পারি, টি অফ জেড ইকুয়ালস টু এ জেড বাই মডুলাস অফ এ, যেইখানে এখন এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, এখন এ ক্যান বি এনি কমপ্লেক্স নাম্বার, জাস্ট এ নট ইকুয়ালস টু জিরো। এইভাবে লিখলে যে সুবিধাটা হচ্ছে, মডুলাসটা ওয়ান হইতেই হবে এটা না করলেও চলে, কারণ এখানে আলটিমেটলি সহগ হিসাবে যেই কমপ্লেক্স নাম্বারটা নিয়েছি সেটার মডুলাস বাই ডিফল্টই ওয়ান। সো মডুলাস অফ ওয়ান আলাদা করে না লিখলেও চলে। সো অনেক সময় আমরা এভাবেও লিখি রোটেশনকে। এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাপ লিখতেছি, টি অফ জেড ইকুয়ালস টু এ জেড। আগের পেজে এটা লিখছিলাম, কিন্তু এইবারের শর্তটা হচ্ছে এ গ্রেটার দেন জিরো। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের তো কোনো গ্রেটার দেন লেস দেন জিরো নাই, তার মানে এই কথাটা যখন লেখা হচ্ছে তখন বাই ডিফল্ট মিন হয়ে যাচ্ছে যে এ একটা রিয়েল নাম্বার। তার মানে আমরা এখন আর আগে এই একই রকম দেখতে দুইটা ম্যাপ নিয়ে ডিল করছি, কিন্তু আগের এটা ছিল কমপ্লেক্স নাম্বার, এখনকার এটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এটা কি মিন করা উচিত? তো ছিল এক্স প্লাস আই ওয়াই, তার সাথে এখন এ গুণ হয়ে যাচ্ছে এ এক্স প্লাস এ আই ওয়াই। ধরেন এ এর ভ্যালু টু দিয়ে ইমাজিন করেন। So, একটা কমপ্লেক্স নাম্বার আছে এক্স প্লাস আই ওয়াই, আমরা এই ইকুয়ালস টু টু দিয়ে ইমাজিন করতেছি। এখন আমি পাবো হচ্ছে টু এক্স প্লাস আই টু ওয়াই। তার মানে আমি আসলে ম্যাগনিফাই করে দিতেছি ডাবল। অথবা আপনি যদি এই ইকুয়ালস টু হাফ নিয়ে চিন্তা করেন, তাহলে আগে যদি থাকে এক্স প্লাস আই ওয়াই, এখন হবে হচ্ছে হাফ এক্স প্লাস হাফ আই ওয়াই। তার মানে আমি কন্ট্রাকশন করতেছি। So, এইটা হচ্ছে ম্যাগনিফিকেশন, আর এটা হচ্ছে কন্ট্রাকশন। ইন জেনারেল এই পুরাটাকে একসাথে আমরা ম্যাগনিফিকেশনই বলি। মানে কন্ট্রাকশন ইন এ ওয়ে অ্যাক্সেন্স এর ম্যাগনিফিকেশন, জাস্ট উইথ বাই এ ফ্যাক্টর লেস দেন ওয়ান। সো এইটার জন্য কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দেন ওয়ান হওয়া লাগবে, এইটার জন্য এ লেস দেন ওয়ান হওয়া লাগবে। আমাদের শর্ত ছিল গ্রেটার দেন জিরো। সো গ্রেটার দেন জিরোর মধ্যে সব নাম্বার কভার হয়ে গেছে আদার দেন জাস্ট ওয়ান।
শুধু এ ইকুয়ালস টু ওয়ান আবারও এখানে মিন করে হচ্ছে আইডেন্টিটি ম্যাপ, মানে ডুইং নাথিং, টি অফ জেড ইকুয়ালস টু জেড। বুঝতে কারো এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? ওকে। যে কারণে এগুলা দেখানো সেটা হচ্ছে, উম, আচ্ছা আমি স্কোয়ারের উদাহরণটা শুধু ট্রান্সলেশনে দিছিলাম। আহ আসলে রোটেশন টোটেশন এরকম ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া যায়, যেমন আপনি যদি একটা এখানে যদি একটা একটা স্ট্রেট লাইন নেন, হ্যাঁ, এইটাকে যদি টি অফ জেড ইকুয়ালস টু আই জেড এর থ্রুতে পাস করেন, আই একটা কমপ্লেক্স নাম্বার যার ম্যাগনিটিউড ওয়ান, তাহলে আমরা জানি যে এটা 90 ডিগ্রি রোটেট করে দেয়। শুধু আই দিয়ে মাল্টিপ্লাই একটা স্পেশাল অপারেশন হয়ে যেতেছে এখন আন্ডার দিস রোটেশন। তো তখন এই স্ট্রেট লাইনটারই ইমেজ আসতেছে হচ্ছে এই নতুন স্ট্রেট লাইনটা। হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল বা একটা স্কোয়ার দিয়ে এভাবে রোটেট করে জিনিসটা দেখানো যায়। তো এরকম এক্সাম্পল বইতে আছে, ড্র করে করে আঁকা আছে, একটু দেখেন। বাট আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন এই books। যে কারণে এত কিছু করা, লিনিয়ার ম্যাপ অফ কমপ্লেক্স ভ্যারিয়েবল বা শুধু লিনিয়ার ম্যাপ, শুধু একটা লিনিয়ার ম্যাপ ফরম্যাটটা হয় এরকম: এফ অফ জেড ইকুয়ালস টু এ জেড প্লাস বি, যেখানে এ বি হচ্ছে ফিক্সড কমপ্লেক্স নাম্বার। আমরা যে কারণে আম, এই একটু আগের এক্সাম্পল টাইপ ম্যাথ গুলা দেখলাম, ওরা প্রত্যেকেই লিনিয়ার ছিল, কিন্তু এটা স্পেশাল কেস সিনারিও ছিল। এইবার এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে মোস্ট জেনারেল লিনিয়ার ম্যাপ। এইখানে আমরা একটা জিনিস ভিজুয়ালাইজ করতে চাই, এই এফ অফ জেডটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে চাচ্ছি। দেখেন উম, আমি প্রথমে এই যে এ ইন্টু জেড, হ্যাঁ, এইটার নিচে জোর করে একটা মডুলাস অফ এর কমপ্লেক্স, কমপ্লেক্স নাম্বারটা ম্যাগনিটিউডে ভাগ করতে চাই, এবং একইভাবে বি কেও ভাগ করতে চাই। তাহলে যেটা আসতেছে, আচ্ছা বি কে ভাগ করব না, বি কে অ্যাজ ইট ইজ রেখে দিতে চাই। তাহলে এখানে যা লিখছি আর উপরে যা লেখা আছে তার মধ্যে সেম তো না। ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা মডুলাস অফ এ দিয়েও গুণ করতে চাই। এইবার আমি, দেখেন, এই ম্যাপটাকে ভাঙতে চাই কয়েকটা স্টেপে। প্রথমে জেড ম্যাপটা আমরা এভাবে চিন্তা করতে চাই: এ বাই মডুলাস অফ এ ইন্টু জেড প্রডিউস করছে, অর্থাৎ এইটুকু প্রডিউস করছে। এরপর এইটা প্রডিউস করছে হচ্ছে, ছিল এ বাই মডুলাস অফ এ জেড, তার সাথে মাল্টিপ্লাই হয়েছে মডুলাস অফ এ। তাহলে এই পর্যন্ত কভার হইলো। এরপরে লাস্টে গিয়ে ছিল মডুলাস অফ এ টাইমস এ বাই মডুলাস অফ এ জেড, একটা বি অ্যাড হয়েছে। So, আমরা যদি প্রত্যেকটা ম্যাপের একটা করে নাম দিতে চাই, তাহলে প্রথমে এই ম্যাপটা তো সরাসরি জেড কে কোথায় কনভার্ট করে দেখা যাচ্ছে। এই ম্যাপটা কি এখানকার, আহ, এই ম্যাপটার নাম হচ্ছে F1, এই ম্যাপটার নাম হচ্ছে F2, এই ম্যাপটার নাম হচ্ছে F3। তাহলে যদি পরিচয় দিতে চাই, F1 অফ জেড এর পরিচয় হচ্ছে এ বাই মডুলাস অফ এ ইন্টু জেড। F2 অফ জেড এর পরিচয় কি? সে ইনপুট যাকে নিচ্ছে তার সাথে একটা মডুলাস এ গুণ করছে জাস্ট। সো এই ম্যাপটার পরিচয় হচ্ছে মডুলাস অফ এ টাইমস জেড। আর F3 অফ জেড এর পরিচয় কি? ইনপুট যা নিছে সে, তার সাথে একটা শুধু বি অ্যাড করছে, এটা আসলে জেড প্লাস বি। তাহলে আমার এই টোটাল যে এফ ফাংশনটা, এই এফ ফাংশনটা হয়ে যাচ্ছে হচ্ছে কম্পোজিশন, রাইট? F1 কম্পোজিশন, F2 কম্পোজিশন, F3। কিন্তু আপনারা বোধহয় একটু খেয়াল করলে দেখবেন F1 ফাংশনটা আসলে একটা রোটেশন। রোটেশনের যে শর্ত আমরা লিখে আসছিলাম সেই শর্ত ফলো করে। কারণ এ বাই মডুলাস অফ এ, ওই যে এই ফর্মেটটা দেখে আসলাম, এটা আলটিমেটলি ওয়ান মডুলাস একটা কমপ্লেক্স নাম্বার প্রডিউস করে। আবার এখানে মডুলাস অফ এ দিয়ে গুণ হচ্ছে, যেটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার। সাধারণত পজিটিভ রিয়েল নাম্বারই হবে, কারণ এই ভাগের মানে হচ্ছে এটা তো জিরো না। তাহলে এইটা আসলে একটা ম্যাগনিফিকেশন।
এবং লাস্টেরটা একটা ট্রান্সলেশন। তাহলে আমি চিন্তা করতে পারি যে আমার যে কোনো একটা জেনারেল লিনিয়ার ম্যাপ কমপ্লেক্স ফাংশনের, কমপ্লেক্স ভ্যারিয়েবলের, সেটা আসলে প্রথমে একটা রোটেশন, তারপরে একটা ম্যাগনিফিকেশন, এবং তারপরে একটা ট্রান্সলেশনের কম্পোজিশন। এখন এক সেকেন্ড প্লিজ। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো এই কথাটা ইম্পর্টেন্ট। সো যে কোনো একটা লিনিয়ার ম্যাপকে এইভাবে এক্সপ্রেস করা যায়। এখন হতে পারে পরিস্থিতির কারণে মাঝখানে কোনো একটা গায়েব হয়ে গেছে। ফর এক্সাম্পল, ধরেন এই এর ম্যাগনিটিউডটা আগে থেকেই 1, তাহলে এই F2টা তখন আইডেন্টিটি ম্যাপ হবে, তার মানে এই F2টা থাকা না থাকা সমান কথা। তখন খালি F1 আর F3 এর কম্পোজিশন হবে, এটসেট্রা। ধরেন আমার ম্যাপে কোনো বি ছিল না, তাহলে লাস্টের F3টা আসলে মিনিংলেস, ওইটা তখন আইডেন্টিটি ম্যাপ হয়ে যাবে। সো তখন শুধু F1 F2 এর কম্পোজিশন। সো মানে তিনটাই আলাদা ডিস্টিংক্ট থাকতেই হবে এমন না, কিন্তু অ্যাটমোস্ট এই তিনটার কম্বিনেশন আকারে যে কোনো লিনিয়ার ম্যাপকে এক্সপ্রেস করা যায়। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, একটা এক্সট্রা কথা আমি এই রোটেশন ম্যাপটা নিয়ে একটু বলতে চাই। খেয়াল করে দেখেন, অরিজিনালি যখন আহ, এই 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 আকারে যখন রোটেশনটাকে লিখছিলাম, যখন ওর ম্যাগনিটিউড 1, সেখানে ও যেই অ্যাঙ্গেলটা দিয়ে রোটেট হচ্ছিল সেই অ্যাঙ্গেলটার একটা পরিচয় ছিল। পরিচয়টা হচ্ছে এটা সিম্পলি প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ এ। কারণ এই নাম্বারটাকেই আমি যখন এভাবে প্রকাশ করছি, থিটা নটটা তার আর্গুমেন্টই ছিল, রাইট? তো প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ এ, তার মানে আমি বলতে পারি যে কোন একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে এভাবে যখন আমি গুণ করতেছি ইউনিট কমপ্লেক্স নাম্বার দিয়ে আমার ফাংশনকে, তখন ইনপুট ইনপুট নাম্বারটা আসলে রোটেট হয়ে যাচ্ছে ওই মাল্টিপ্লিকেটিভ যে ফ্যাক্টরটা তার আর্গুমেন্টের পরিমাণ রোটেশন হচ্ছে অ্যাঙ্গুলার। তো যখন আমরা এই ফর্মটাতে আসি তখনকার অবস্থাটা কি? দেখেন এইখানে ভাগ হচ্ছে একটা ম্যাগনিটিউড দিয়ে, তার মানে শুধু এর আর্গুমেন্ট আর ভাগ করার পরে আর্গুমেন্ট একই। কোন একটা রিয়েল নাম্বার দিয়ে ভাগ করলে একটা কমপ্লেক্স নাম্বারে আর্গুমেন্ট চেঞ্জ হয় না, তার মানে এইখানেও কিন্তু আর্গুমেন্ট অফ এ দিয়েই রোটেশনটা হচ্ছে। সো প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ এ দিয়ে রোটেশনটা হচ্ছে। এই আর্গুমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ক্লকওয়াইজ, আর পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। এই কথাটা বলা একটু মিস হয়ে গেছিল, তাই ফেরত আসলাম। তো এই পর্যন্ত কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন? ওকে। তো আপনারা একটা কাজ করবেন, বইতে আমরা মানে যেই সেশনটা পড়তেছি ওখানে দেখবেন শেষের দিকে কিছু সিলি প্রবলেম আছে। যে হয়তো এরকম একটা রেক্টাঙ্গেল আপনাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, কোঅর্ডিনেট সব জানা আছে, চারটা কোঅর্ডিনেট জানা আছে, দিয়ে আপনাকে একটা ম্যাপ দেওয়া হয়েছে এফ অফ জেড ইকুয়ালস টু সাম, মনে করেন 2 + i z + 1 - i, এরকম কিছু একটা। তো প্রশ্ন হচ্ছে যে তার ফাইনাল ইমেজটা কি হবে, হ্যাঁ? তো একটা ব্যাপার আপনারা লিনিয়ার ম্যাপের ক্ষেত্রে বুঝে ফেলছেন যে ম্যাগনিফিকেশন, রোটেশন এবং ট্রান্সলেশনে কারো শেপ চেঞ্জ হয় না, সাইজ চেঞ্জ হয় না, হ্যাঁ। আর মানে রোটেশনে শেপ চেঞ্জ হয় মানে জিওমেট্রিক ভাবে তার শেপটা চেঞ্জ হচ্ছে, সে রোটেট হয়ে যাচ্ছে, কিন্তু যদি জিওমেট্রির কোঅর্ডিনেট সিস্টেমের ঊর্ধ্বে গিয়ে জাস্ট অ্যাজ এ শেপটাকে ইমাজিন করেন, তার শেপ সাইজ কিছুই চেঞ্জ হয় না। আর ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে যেটা হয়, তার সাইজটা চেঞ্জ হয় কিন্তু শেপটা আনচেঞ্জ থাকে। আর আমরা যেহেতু একটু আগে দেখলাম যে এই তিনটা টাইপের অপারেশনের কম্বিনেশন, তার মধ্যে রোটেশন এবং ট্রান্সলেশনের সাইজ শেপ কিছুই চেঞ্জ হয় না, আর ম্যাগনিফিকেশনে শুধু সাইজ চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে এরকম একটা ম্যাপের থ্রুতে গেলে কোনোদিনও শেপ চেঞ্জ হবে না আমার অবজেক্টের। আপনারা যদি একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নকে পাস করেন, তাহলে দেখবেন সে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নে হয়তো আছে, সে হয়তো বা এরকম রোটেশন হয়ে গিয়ে একটু সাইজ একটু বড় হয়ে গিয়ে এমন একটা কিছু প্রডিউস করছে, কিন্তু তার শেপটা চেঞ্জ হবে না। তো আপনারা একটু বইতে দেখবেন এরকম সিলি কিছু জিনিস আছে, যে চারটা কোঅর্ডিনেট দিচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের, একটা ফাংশন দিছে, দিয়ে ফাইনাল ইমেজটা বের করতে বলছেন। মাল্টিপল ওয়েতে বের করা দেখাচ্ছে। একটা ওয়ে হইতে পারে হচ্ছে আপনার, আমরা যেহেতু জানি যে শেপ চেঞ্জ হয় না, তার মানে শুধু ভার্টেক্স গুলো নিয়ে চিন্তা করলে চলতেছে, কারণ এন্ড রেজাল্টটাও রেক্ট্যাঙ্গেলই থাকে। তো চারটা ভার্টেক্স এর আউটপুট ফাংশন গুলা বের করে সেইটাকে প্লট করে দিলেই ফাইনাল ইমেজটা পেয়ে যাচ্ছেন।
আবার আরেকভাবে দেখাইছে যে এখানে ওই যে কমন নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা মিনিং 2 + i ডিভাইডেড বাই ওর ম্যাগনিটিউড কত, √5 ইন্টু জেড, বাইরে একটা √5 প্লাস 1 - i। প্রত্যেকটা ফিজিক্যাল মিনিং মানে জিওমেট্রিক মিনিং অ্যাপ্লাই করে করে কাজ করছে, যে এইটার করেসপন্ডিং এই নাম্বারটার আর্গুমেন্ট বের করছে, ট্যান ইনভার্স হাফ হয়। সো ট্যান ইনভার্স হাফ পরিমাণ রোটেট করছে, হ্যাঁ, তারপর √5 টাইমস ম্যাগনিফাই করছে, তারপর 1 - i টাইম পরিমাণ ট্রান্সলেট করছে, করার পর এন্ড রেজাল্টটা প্লট করছে। দুই ভাবে বের করে জিনিসটা দেখাইছে। এগুলো আসলে সিলি প্রবলেম, এটা আপনারা দেখলেই বুঝবেন। সলভ করা আছে দুইটা, একটা ট্রায়াঙ্গেল দিয়ে করা আছে, একটা রেক্টাঙ্গেল দিয়ে করা আছে। এগুলো আপনারা একটু নিজে দেখে নিন, একদম সিলি প্রবলেমস। আজকে আমার লেকচার এই পর্যন্তই। আপনাদের কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন। অলরাইট, যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে আমি রেকর্ডিংটা অফ করে মিটিংটা ক্লোজ করব।